আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত একটি গল্প। গল্পের নাম রাতের অতিথি। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। সেকালে যখন ট্রেন ছিল না, বাস ছিল না, তখন লোকে প্রাণের মায়া ত্যাগ করেই দলবদ্ধ হয়ে পায়ে হেঁটে দূর দেশে যাত্রা করত। পথে চোর ডাকাতের হাতে নির্যাতনও ভোগ করত অনেকে। কেউ কেউ আবার প্রাণও হারাতো। তাই লোকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই পথে চলত। এই রকম একটি দল চলেছে তীর্থযাত্রায়। উদ্দেশ্য কাশীতে গিয়ে বিশ্বনাথ দর্শন করে মথুরা হয়ে বৃন্দাবনে যাবে। এই দলটিতে গোলক নামে এক তরুণ ছিল। তার বাড়ি ছিল বর্ধমান জেলার মেমারি গ্রামে। সে অবশ্য অত দূর যাবে না। তার গন্তব্যস্থল হলো গয়া। গয়ায় গিয়ে গদাধরের পাদপাদ্যে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে ফিরে আসবে সে। এই দলের সঙ্গে যেতে যেতে গোলক হঠাৎই অসুস্থ হয়ে পড়ল। সঙ্গের লোকেরা ওকে অসুস্থ অবস্থাতেই ফেলে রেখে চলে গেল। যাবার আগেই বলে গেল, আমরা পাশের গ্রামে তোমার জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। আশা করি এর মধ্যে তুমি আমাদেরও ধরে ফেলবে। গোলক আচ্ছা বলে একটি গাছতলার গাছের গুঁড়িতে ঠেস দিয়ে শুয়ে পড়ল। ওর অসুস্থতার কারণ অবশ্য অন্য কিছুই নয়, শুধু পথশ্রমে এবং রোদে ঘুরে ভীষণ গা মাথা ঘুরছিল। চোখে মুখের জল শূন্য হয়ে আসছিল। দলটির সঙ্গে পায়ে হেঁটে এগোনোর মতো সমস্ত শক্তি যেন সে হারিয়ে ফেলেছে। যাই হোক, ক্লান্ত অবসন্ন দেহে গাছতলায় শুয়ে পড়তেই গভীর ঘুমে তলিয়ে পড়ল গোলক। ঘুম যখন ভাঙল তখন শরীরও সুস্থ হয়েছে এবং সঙ্গে সন্ধেও উত্তীর্ণ হয়েছে। গোলক চোখ মেলে দেখল চারিদিকে শুধু বন জঙ্গল আর ঘন অন্ধকার। এই অন্ধকারে তো সারাটা রাত গাছতলায় পড়ে থাকা যায় না। তাই একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে এগোলো সে। খানিক দূর যাওয়ার পর এক জায়গায় একটু আলো দেখতে পেয়ে আশান্বিত হলো। আলো লক্ষ্য করেই এগিয়ে গিয়ে সে দেখল এক বধিষ্ণু চাষি পরিবারের বাড়ি সেটা। বাড়ির সামনে মাটির দাওয়ায় বসে আছে এক বৃদ্ধ। তামাক সেবন করছিল সে। গোলক কি বিনীতভাবে তাকে বলল, মহাশয়, আপনার কাছে আমার একটি নিবেদন আছে, রাখতে পারি কি? বৃদ্ধ ভদ্রলোক হুঁকো থেকে মুখ তুলে বললেন, কে আপনি? গোলক উত্তর দিয়েছিল, আমি একজন পথিক, দলছুট হয়ে একা পড়ে গেছি। আপনি আমাকে এক রাতের জন্য আপনার বাড়িতে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন? বৃদ্ধ দাওয়া থেকে নেমে এসে গোলকের মুখের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই পারি, কিন্তু মহাশয়ের পরিচয় কি? গোলক উত্তর দিয়েছিল, আপনি আমার বাবার বয়সী লোক। এখন থেকে আমাকে আপনি আজ্ঞে করবেন না। আমার পরিচয় আপনাকে দিচ্ছি। আমার নাম গোলক বিহারী ভট্টাচার্য। বাড়ি বর্ধমানের মেমারিতে। আমি যাচ্ছি গয়াতে। সেখানে আমি যাচ্ছি আমার পরিবারের পূর্বপুরুষদের পিণ্ডদান করতে। এই আজকের রাতটুকু শুধু আপনার বাড়িতে আমি থাকতে চাই। গোলকের কথা শুনে বৃদ্ধ খুবই খুশি হলেন। তিনি বললেন, নিশ্চয়ই থাকবে বাবা, নিশ্চয়ই থাকবে। অমন একটা সৎকর্মে যাচ্ছে যখন, তখন আমার এখানে আহার আশ্রয় কিছুরই তোমার অভাব হবে না। আজ রাতে এখানে থেকে কাল ভোর ভোর রওনা দিয়ে দিও। গয়া তো এখান থেকে খুব বেশি দূর নয়। গয়া যাওয়ার সোজা পথটা কাল ভোরেই আমি তোমাকে দেখিয়ে দেব। এটা তো সীমান্তের গ্রাম, বিহার বাংলার বর্ডার। এই সমস্ত কথা বলে বৃদ্ধ গোলককে পরম সমাদরে বাড়ির ভেতরে নিয়ে গেলেন।
বেশ অবস্থাপন্ন চাষি পরিবার। ঘর গৃহস্থলীর জমজম করছে। মেয়েরা রান্নাঘরে রান্না করছে, ছেলেরা দাওয়ায় বসে পদ্য সুর করে পড়ছে। বৃদ্ধ গোলককে নিজের শোবার ঘরে নিয়ে গিয়ে বসালেন। তারপর শুরু করলেন নানান রকমের গালগল্প। এদেশে নীলকর সাহেবেরা কিরকম অত্যাচার করছে, ইংরেজদের এদেশ থেকে কেন তাড়ানো হবে না, সেই সব আলোচনা করতে লাগলেন। এরই ফাঁকে এক সময় বললেন, আমি অনেক দিন ধরে ঠিক তোমারই মতন একজনের প্রতীক্ষা করছিলাম, যে গয়ায় পিণ্ড দিতে যাবে। গয়ায় যাওয়া কি চারটিখানি কথা নাকি? কত জঙ্গল নদী নালা পার হয়ে যেতে হবে, কত পাহাড় ডিঙোতে হবে। তা বাবা, আমার একটা উপকার কি তুমি করবে? গোলক হেসে বলেছিল, বলুন না কি উপকার। যদি আমার সাধ্যের মতন হয় তাহলে আমি নিশ্চয়ই করব। বৃদ্ধ গোলককে বলেছিলেন, তা বাবা, সেটা তোমার সাধ্যের মধ্যেই হবে। তুমি তো গয়া যাচ্ছ, তা বলছিলাম কি, আমি তোমায় কয়েকটা নাম দেব, সেই নামে নামে তুমি একটা করে পিণ্ড দিয়ে আসবে। এটা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমার কাছে সত্যি বাবা খুবই কৃতজ্ঞ থাকব। গোলক বলেছিল, এ আর এমন কি কথা, নিশ্চয়ই দেব। আমি যে শুধু আমার বংশের লোকেদের জন্যই পিণ্ডদান করতে যাচ্ছি তা তো নয়, আমার চেনা জানা বহু লোকের নাম গোত্র লিখে নিয়ে যাচ্ছি। এক এক করে সবাইকারই পিণ্ড দেব। বৃদ্ধ হেসে বলেছিল, তোমার ভালো হোক বাবা, তোমার ভালো হোক। তবে তুমি কিন্তু আমার অনুরোধটা রক্ষা করার চেষ্টা করো, কেমন? গোলক বৃদ্ধকে পরম হর্ষের সঙ্গে বলেছিল, এ কথা আপনাকে আর দ্বিতীয়বার বলতে হবে না। আপনি এক্ষুনি একটা কাগজে কার কার নামে পিণ্ডদান করতে হবে তা লিখে দিন। বৃদ্ধ তো আনন্দের অতিশয্যে ঘর থেকে বেরিয়ে গিয়ে জোর গলায় বলতে লাগলেন, শোনো শোনো, তোমাদের সকলকে বলছি, আমাদের বাড়িতে আজ যিনি অতিথি হয়ে এসেছেন তার যেন কোনো রকম অসুবিধা না হয়। এখানে খুব ভালো করে এনার পরিচর্যা করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ইনি গয়ায় যাচ্ছেন পিণ্ডি দিতে। আমাকে কথা দিয়েছেন যে আমি যে যে নাম লিখে দেব উনি সেই সেই নামে একটি করে পিণ্ডি দিয়ে আসবেন। একজন বলল, তাই নাকি? বলার সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ সবাই যেন দরজার কাছে এসে হুমড়ি খেয়ে গোলককে দেখতে লাগলো। অতগুলো মানুষের জোড়া জোড়া দৃষ্টির সামনে খুবই অস্বস্তি হতে লাগলো গোলকের। বৃদ্ধ সেটা বুঝতে পেরে ধমক ধামক দিয়ে তাড়ালেন সকলকে। তিনি বললেন, এ কি অসভ্যতা করছো তোমরা? উনি তো কথা দিয়েছেন আমাকে, অমন হুমড়ি খেয়ে পড়বার মতন কি আছে? যাও, যে যার কাজে যাও। বলে তিনি সকলকে হটিয়ে আবার খোশ গল্পে মেতে উঠলেন গোলকের সঙ্গে। গোলক বলল, কই, নামগুলো লিখে দিন। বৃদ্ধ বলল, দেব বাবা দেব, দেব বলেই তো কতদিন ধরে হাপিত্যেশ করে বসে আছি। আগে খাওয়া দাওয়া হোক, তারপর মাথা ঠান্ডা করে সব কিছু করা যাবে। এমন সময় এক গলা ঘোমটা দিয়ে সম্ভবত বৃদ্ধের পুত্রবধূ দোরগলা এসে বলল, ওনার ঠাঁই হয়ে গেছে বাবা, আসতে বলুন। বৃদ্ধ হেসে বললেন, হয়েছে? তা কোথায় দিলে, দালানে? পুত্রবধূ বললেন, হ্যাঁ, সেখানেই। বৃদ্ধ গোলককে দালানে এনে বসালেন। সত্যিকারের ভদ্র পরিবার হলে যা হয়, সকলের সে কি সুমধুর অতিথেয়তা। ভাত ডাল ভাজা মাছের কালিয়া, কোনো কিছুই বাদ নেই। এরপর একজন বড় একটা পেতলের থালায় মস্ত এক মাছের মুড়ো এনে গোলকের পাতের কাছে রাখল। তা মাছের মুড়োর বহর দেখে গোলকের চোখ তো কপালে উঠে গেল। বৃদ্ধ বললেন, এ আমার পুকুরের মাছ বাবা, আমার বড় ছেলে ধরেছে আজ। গোলক বিনীতভাবে বলল, কিন্তু এত সব আয়োজন আমি কি খেতে পারবো? বৃদ্ধ বললেন,
খুব পারবে, খুব পারবে। বেশ ভালো করে পেট ভরে খাও। কবে বাড়ি থেকে বেরিয়েছো আর কবে পৌঁছবে তার কি আর ঠিক আছে? বৃদ্ধের কথা শুনে গোলক মাথা হেঁট করে খেয়ে যেতে লাগলো। বৃদ্ধ সেই অবসরে কাগজ কলম নিয়ে বসলেন। অনেক ভেবেচিন্তে একটা নামের তালিকা তৈরি করে ফেললেন। তারপর খাওয়া দাওয়ার পর গোলক যখন বিছানায় শুতে এলো, বৃদ্ধ তখন তালিকাটি দেখালেন গোলককে। মোট 12 জনের নাম আছে তাতে। এর মধ্যে একটি নাম হলো কৃষ্ণকান্ত ভাদুরী। বৃদ্ধ বললেন, তা বাবা তুমি তো পিণ্ডি দেবে, তবে মনে রেখো এই নামটি যেন কোনো ক্রমে বাদ না পড়ে, কেমন? গোলক মাথা নেড়ে বলল, না না, বাদ পড়বে কেন? কোনো নামই বাদ পড়বে না। কাগজটি মাথার কাছে রেখে গোলক শুয়ে পড়ল। বৃদ্ধ একপাশে শুলেন। মাটির ঘর, খড়ের চালা। সারাদিনের হাঁটার পরিশ্রমে ক্লান্ত গোলক পরিতৃপ্ত আহারের ফলে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। ভোরবেলায় ঘুম ভাঙল বৃদ্ধের ডাকে। বৃদ্ধ বললেন, চলো বাবা চলো, এবার উঠে পড়ো। রাত শেষ হয়ে আসছে, অনেক দূরের পথ যেতে হবে তোমাকে। গোলক উঠে পড়ল। তারপর হাত মুখ ধুয়ে যাবার জন্য তৈরি হলো। বৃদ্ধ বললেন, তাহলে বাবা যা বললাম মনে আছে তো? ওই নামটা যেন কোনো ক্রমেই বাদ না পড়ে। তবে তোমাকে দিয়েও তো এমনিতে কাজ করাবো না আমি। তুমি পিণ্ডি দিয়ে ফিরে এলে আমি তোমাকে যা দেব তা তুমি কখনো কল্পনাই করতে পারবে না। কিন্তু বাবা একটা কথা, ওই কৃষ্ণকান্ত ভাদুরীর নাম যেন বাদ না যায়। গোলক বৃদ্ধকে বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে? বৃদ্ধ বললেন, হ্যাঁ বাবা করো। গোলক বলল, আমি তো আপনাকে বারবার বলছি কোনো নামই বাদ পড়বে না, তা সত্ত্বেও আপনি বিশেষভাবে ওই নামটারই ওপর জোর দিচ্ছেন কেন? বৃদ্ধ একটু চুপ করে থেকে বললেন, ওটা আমার নাম। গোলকের চোখ তখন কপালে উঠে গেছে। তার মানে? বৃদ্ধ বললেন, তাহলে তোমাকে সত্যি কথাটাই খুলে বলি। এই যে তুমি এখানে এসে যাদের যাদের দেখলে, এরা সবাই আমার পরিবার। কিন্তু এরা এখন সবাই মৃত, এমনকি আমিও। কলেরার মড়কে সেবার গ্রাম উজাড় হয়ে যাওয়ায় আমরা সবাই মরে ভূত হয়ে গেছি। কাজেই বাবা, তোমাকে আমার একান্ত অনুরোধ, তুমি গদাধর পাদপাদ্যে আমাদের নামে একটা করে পিণ্ডি দিয়ে এসো, তাহলে আমরা সবাই উদ্ধার হয়ে যাব। ভয়ে গোলকের গলা থেকে যেন কোনো শব্দই বেরোচ্ছিল না। আস্তে আস্তে ভয়ে ভয়ে গোলক জিজ্ঞাসা করল, আমি তাহলে রওনা হই এবার? বৃদ্ধ বললেন, হ্যাঁ বাবা চলো, তোমাকে সোজা রাস্তা একটা দেখিয়ে দিই। এই বলে বৃদ্ধ বাড়ির বাইরে নিয়ে এলেন গোলককে। তিনি এসে বললেন, আর হ্যাঁ, ওই যে ওখানে বেলগাছটা দেখছো, ওই বেলগাছটার নিচে আমার পূর্বপুরুষের 10 গড়া সোনার মোহর পোতা আছে। বাড়ি যাবার সময় ওই মোহরগুলো তুমি নিয়ে যেও। তবে একটা কথা, যদি দেখো এই বেলগাছটা শেকড় শুদ্ধ উপড়ে পড়েছে, তবেই জানবে আমরা সকলে উদ্ধার হয়েছি, এবং ওই মোহরে তুমি তখনই হাত দেবে। নচেত যদি দিনমানে আসো আমার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে, কেমন? ভয়ে শুষ্ক হয়ে যাওয়া গলায় গোলক শুধু মাথা নেড়ে বলল, হ্যাঁ। তারপর কম্পমান পদে বৃদ্ধের দেখিয়ে দেয়া পথেই সে চলতে শুরু করল। বৃদ্ধ বললেন, এমনিতে গয়া এখান থেকে 7 দিনের পথ, তবে তুমি আমার প্রভাবে এই পথে গেলে কাল সকালেই পৌঁছে যাবে। গোলক সেই পথেই অগ্রসর হলো। যথানিয়মে গয়ায় গিয়ে নিষ্ঠার সঙ্গেই সকলেরই পিণ্ড দান করল গোলক। বিশেষ করে বৃদ্ধের অনুরোধে তার পিণ্ডটাই ভালো করে দিল। তারপর মোহরের লোভে আবার এসে উপস্থিত হলো সেইখানেই। তখন ভর দুপুরবেলা। রাতের অন্ধকারে বৃদ্ধের যে বাড়িটি সে দেখেছিল,
সেই বাড়িটি এখন যেন একটা ধ্বংসস্তূপে পড়ে আছে কেবল। কিন্তু এ কি, বেলগাছটি ওপরায়নি কেন? তাহলে কি ওরা উদ্ধার হয়নি এখনো? যাই হোক, বৃদ্ধের কথা মতো গোলক সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যার পরে বৃদ্ধের আবছা শরীরটা ফুটে উঠল গোলকের সামনে। সেই ভাঙা বাড়ির ভেতর থেকে বৃদ্ধ বেরিয়ে এসে বললেন, তোমাকে ধন্যবাদ বাবা, আমার বংশের সবাই উদ্ধার হয়ে গেছে, একমাত্র আমি ছাড়া। গোলক তাকে জিজ্ঞাসা করল, কেন? আপনার পিণ্ড তো আমি বেশ যত্ন করেই খুব ভালোভাবেই দিয়েছি। বৃদ্ধ বললেন, তা দিয়েছ, তবে কি জানো, অত্যন্ত খুঁতখুঁতে লোক আমি। আমার পিণ্ডটার ওপর একটা চুল পড়েছিল, তাই আমি সেটা খেতে পারিনি। তোমাকে আমার জন্য আর একবার কষ্ট করে যেতে হবে ভায়া। লক্ষ্মী বাবা আমার। গোলক বলল, বেশ যাব। বৃদ্ধ বললেন, তাহলে আর দেরি করো না, তুমি এক্ষুনি চলে যাও, সোজা পথটা তুমি তো জানোই। বৃদ্ধের নির্দেশিত পথ ধরে সেই রাত্রেই আবার গয়ায় ফিরে এলো গোলক, এবং রাতটা কোনো একটা ধর্মশালায় কাটিয়ে পরদিন সকালে আবার বেশ ভালো করে পিণ্ড দিল বৃদ্ধের নামে। তারপর গোলক আবার ফিরে এলো সেই গ্রামে। কিন্তু এ কি, বেলগাছ তো প্রায়নি, যেমনকার গাছ তেমনই আছে। গোলকের মনটা খুব খারাপ হয়ে গেল। তবে কি সে মোহর পাবে না? তবু সে সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে লাগলো বৃদ্ধের জন্য। সন্ধে উত্তীর্ণ হতেই বৃদ্ধের আবির্ভাব হলো। একটু যেন কুণ্ঠার সঙ্গেই বৃদ্ধ বললেন, বাবা, আমি আর উদ্ধার হলাম না। গোলক অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? আবার কি আমার কোনো ত্রুটি হলো? বৃদ্ধ বললেন, না বাবা না, এবারে হলো কি, অন্যান্য কিছু ভূত যারা আমার বন্ধু বান্ধবের মতো এবং অন্য স্থানে ছিল, তারা কিভাবে যেন খবর পেয়ে হাজির হলো আমার কাছে। তারা কিছুতেই আমাকে ছাড়ল না। সবাই এসে আমার হাতে পায়ে ধরতে লাগলো। তারা বলল, আমি উদ্ধার হয়ে চলে গেলে ওরা যে একেবারে অসহায় হয়ে পড়বে। তাই ওদের মুখ চেয়ে তুমি যখন পিণ্ড দিচ্ছিলে, তখন আমি আর সেটা গ্রহণ করলাম না। গোলক একটু বিষণ্ণভাবে বলল, তাহলে উপায়? বৃদ্ধ বললেন, তাহলে আর কি হবে, আমি যেমনকার তেমনই রইলাম। তবে হ্যাঁ, তোমার সঙ্গে বেইমানি আমি করব না। এই বেলগাছের তলায় যে 10 ঘড়া মোহর পোতা আছে, ও সবই তুমি নিয়ে যাও। মোহরের নামে গোলক তো খুবই খুশি হলো, কিন্তু সে চিন্তায় পড়ল, 10 ঘড়া মোহর সে একা কী করে বয়ে নিয়ে যাবে। বৃদ্ধ বললেন, তা বাবা, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। আমার ওই যে বন্ধু ভূতেরা আছে, তারাই তোমাকে বয়ে দিয়ে আসবে। বৃদ্ধের নির্দেশে ভূতেরা বেলগাছের তলা থেকে 10 ঘড়া মোহর বার করল। বৃদ্ধ তাদের বললেন, ওগুলো নিয়ে তোমাদের বর্ধমান জেলার মেমারি গ্রামে যেতে হবে, গোলকের বাড়িতে পৌঁছে দিতে হবে। ভূতেরাও তাই করল। বৃদ্ধের কথা মতো ভূতদের সাহায্যে গোলক 10 ঘড়া মোহর নিয়ে ঘরে ফিরল। সে এবং তার বাড়ির লোক খুব চাপা স্বভাবের বলে মোহরের কথা কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না। অল্প দিনের মধ্যেই গোলক মস্ত বড়লোক হয়ে উঠল। আমাদের আজকের গল্প রাতের অতিথি এখানেই সমাপ্ত হলো। নমস্কার।